ভ্যাকসিনের প্রথম ডোজ বা দ্বিতীয় ডোজ নেওয়ার পরে অনেকেরই হয়তো বা নানা ধরনের সাইড এফেক্ট এক্সপেরিয়েন্স করছিলেন, এবং তাদের ক্ষেত্রে বলা হতো যে আপনার পরবর্তী ডোজ গুলো আর কন্টিনিউ না করতে। তো সেক্ষেত্রে আপনার এই স্মল পক্স ভ্যাকসিনে কি কি কোনো কমন সাইড ইফেক্ট আমরা অবজার্ভ করতে কিনা? কিছু মানুষের হয়তো বা রিয়াকশন হতে পারে, সেটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল বডি এবং তার বডি ফাংশন এবং তার ইমিউন স্ট্যাটাসের উপরে ডিপেন্ড করে। তো এরকম কোনো কেস হলে অবশ্যই আপনি রিপোর্ট করবেন। প্রচুর ইচিং হয়, যেমন চিকেন পক্সে, যেমন চিকেন পক্স হলে মানুষের শরীর প্রচন্ড চুলকায়, ইচিং হয়, এটাতেও অনেকটা ইচিং হয়। ব্রেনে এনসেফালাইটিস হয়, তখন মানুষ কমাতে চলে যেতে পারে। অনেক সময় যে গায়ে যে র্যাশ গুলি হচ্ছে, ওটা যখন ফেটে যেতে শুরু করে, তখন অনেক সময় ইনফেকশন হয়ে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে ওখান থেকে সেপসিস হয়ে সেপটিক শকে চলে যেতে পারেন। এম পক্স বলতে আমরা কি বুঝে থাকি? মাঙ্কি পক্স এটা হচ্ছে একটা ভাইরাস। হ্যাঁ, তো অরিজিনালি যেটা হচ্ছে যে মাঙ্কিতে, এটা এটা মেইনলি হয় কিন্তু মাঙ্কিতে, সেজন্য নামটাও ওটা হয়েছে একটা ভাইরাস, যার বৈজ্ঞানিক নেম হচ্ছে আহ, অর্থ অর্থোপক্স ভাইরাস। সরি, আমরা যেটা মেডিকেল টার্ম যেটা বলি অর্থোপক্স ভাইরাস, যেটা মাঙ্কি থেকে আসে। তো এটা অরিজিনালি কিন্তু মাঙ্কি থেকে মানুষের কাছে এসেছে কোনো না কোনো ভাবে। মাঙ্কির সাথে যদি কোনো ইনফেক্টেড মাঙ্কি যদি কেউ কন্ট্যাক্টে আসেন, আহ, সেখানে যদি মাঙ্কি যদি অসুস্থ থাকে, তখন ওখান থেকে মানুষের দেহে এটা সংক্রমিত হতে পারে এবং সেখান থেকে মানুষের দেহে এসেছে। তো আমরা যদি লক্ষ্য করি, এটা কিন্তু একটা গ্লোবাল, নর্মালি কিন্তু এটা গ্লোবাল এটা ডিজিজ না। মেইনলি এটা সেন্ট্রাল এবং ওয়েস্ট আফ্রিকা, ওখানে আমরা এই যে মাঙ্কি পক্সটা দেখতে পাই, ওখানে পপুলেশনের মধ্যে। এবং যারা যারা ট্রাভেল করেন সাউথ আফ্রিকাতে, সরি সেন্ট্রাল এবং ওয়েস্ট আফ্রিকাতে যদি ট্রাভেল করেন এবং তাদের যদি ভ্যাকসিন না দেওয়া থাকে, যেটাকে আমরা সহজ ভাষায় স্মল পক্স বলি, তারা কিন্তু এই ভাইরাসটা সংক্রমিত হতে পারেন। কিন্তু এটার এখন আমরা আমরা বলতে পারি না যে এটা আফ্রিকার মধ্যে সীমাবদ্ধ, এটা পুরো বিশ্ব জুড়ে এটা ছড়িয়ে পড়েছে। আমরা জানি গত বছরও অনেকগুলি কেস আমরা শনাক্ত করেছিলাম, ট্রিটমেন্টও করা হয়েছিল, অনেক মানুষ এখান থেকে মারাও গিয়েছেন। আমাদের ডক্টর হাফসা ইমাম এ সম্পর্কে একটু মানে উনি স্ট্যাটিস্টিক্সটা বলেছেন, তো আমি সেদিকে আর যাচ্ছি না। তো এবারেও আমরা দেখতে পাচ্ছি এবছরেও বিভিন্ন দেশে মাঙ্কি পক্সটা ছড়িয়ে পড়েছে। তো এটা শুধু আমরা কিন্তু ট্রাভেলার যারা তাদের মধ্যে দেখতে পাচ্ছি না, কয়েকটা কেস এখানে আমাদের ইউএসএ তে একটা মানে কেস শনাক্ত হয়েছে, যিনি ইয়ে করেননি, উনি কিন্তু ট্রাভেল করেননি, কিন্তু ওনার মাঙ্কি পক্স দেখা দিয়েছে। তো এখান থেকে মানে আমরা এখানে নতুন ভাবে ইউএসএ, ইউরোপ, বিভিন্ন জায়গায়, অস্ট্রেলিয়া, হ্যাঁ, এখানে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে খুব দ্রুতভাবে ছড়িয়ে পড়ছে। তো এটা আমাদের একটা আবার একটা মানে বেশ বড় ধরনের একটা কনসার্ন আমাদের, যে এই ডিজিজটাকে আমরা মোকাবেলা করতে হলে কিভাবে আমরা করব এবং কাদের মধ্যে যাচ্ছে কিভাবে আমরা প্রিভেনশন করব। তো এটা একটা আবারও আমাদের সামনে একটা চ্যালেঞ্জ হিসেবে এসে যাচ্ছে। ডক্টর বানু, শুরুতে আপনার কাছে জানতে চাবো আরো যে আমরা দেখেছি যে মাঙ্কি পক্স এর জন্য স্মল পক্স এর ভ্যাকসিনটা রিকমেন্ড করা হয়, এবং সেটা অনেকটাই প্রোটেকশন দিচ্ছে। তো এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনেশনের ব্যাপারে কোনো অ্যাডভাইস আপনারা দিচ্ছেন কিনা? ধন্যবাদ। হ্যাঁ, আমরা তো শুরু থেকেই বলছি যে ভ্যাকসিনটা নিয়ে নেওয়ার জন্য, এবং এটা ডিপার্টমেন্ট অফ হেলথ, ওখানে একটা লাইন আছে, ওখানে কল করলে ওরা একটা অ্যাপয়েন্টমেন্ট দেয় এবং সেখানে সেই সময়ে ডিপার্টমেন্ট অফ হেলথের অনেকগুলি অফিস আছে। বিভিন্ন আমাদের বিভিন্ন বড়গুলিতে আছে, ব্রুকলিন, ব্রঙ্কস, আমি নিউ ইয়র্কের কথা বলছি, নিউ ইয়র্কের অনেক জায়গায় ডিপার্টমেন্ট অফ হেলথের অফিস রয়েছে। এবং সেখানে অ্যাপয়েন্টমেন্ট করে আপনি যে মানে ওখানে গেলে ভ্যাকসিনটা সহজেই পাওয়া যাচ্ছে। এবং এছাড়াও যেহেতু এখন মাঙ্কি পক্সটা আবার আমরা দেখছি যে এটা ছড়িয়ে পড়ছে, তো সেজন্য আমাদের গভর্নমেন্ট থেকেও আরো ভ্যাকসিন তৈরি করার জন্য এটা নির্দেশ দেওয়া হয়েছে, এবং আমরা আশা করছি যে আরো অনেক ভ্যাকসিন এটা আরো চলে আসবে এবং সব মানুষের জন্য এটা এভেলেবল হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো এটা পাওয়ার জন্য কিন্তু খুব বেশি কষ্ট করতে হচ্ছে না, জাস্ট ডিপার্টমেন্ট অফ হেলথ, ওখানে কল করবেন এবং সেখান থেকে আপনি ভ্যাকসিনটা খুব সহজে নিয়ে আসতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখেছি যে কোভিড এর সময় অনেক সময় অনেকেরই কিন্তু ভ্যাকসিনের প্রথম ডোজ বা দ্বিতীয় ডোজ নেওয়ার পরে অনেকেরই হয়তো বা নানা ধরনের সাইড এফেক্ট এক্সপেরিয়েন্স করছিলেন, এবং তাদের ক্ষেত্রে বলা হতো যে আপনার পরবর্তী ডোজ গুলো আর কন্টিনিউ না করতে।
তো সেক্ষেত্রে আপনার এই স্মল পক্স ভ্যাকসিনে কি কি কোনো কমন সাইড ইফেক্ট আমরা অবজার্ভ করতে কিনা? সাইড এফেক্টটা আমরা যারা নিয়েছে বেশিরভাগ মানুষ কিন্তু তেমন কোনো রিয়াকশন হয় নাই। তো প্রত্যেকটা ভ্যাকসিনেরই কিন্তু একটু সাইড এফেক্ট কিন্তু থাকে, যেমন সব 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 ভ্যাকসিনে থাকে এটা আমি বলবো না। যেমন ফ্লু ভ্যাকসিন নেওয়ার পরে সবার হয় না, কিছু মানুষের প্রায় লেস দ্যান 1% মানুষের কি হতে পারে, একটুখানি ফ্লু লাইক সিমটম হতে পারে, যেটা 2-3 দিন পর্যন্ত থাকে এবং ট্রিটমেন্ট লাগে না, সিমটোমেটিক ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যায়। তো আমরা কোভিড এর ব্যাপারেও দেখেছি বিভিন্ন ধরনের রিয়াকশন, বিভিন্ন কোভিড এর যে বিভিন্ন স্ট্রেন গুলি ছিল, যে বিভিন্ন ভ্যাকসিনের রিয়াকশন আমরা দেখেছি, কিন্তু এটা কিন্তু সহনীয় পর্যায়ে ছিল। অল্প কিছু মানুষ, এটা তো সব ভ্যাকসিনে হতে পারে, হ্যাঁ, যে অল্প কিছু মানুষের হয়তো একটু সিরিয়াস রিয়াকশন হয়। তো স্মল পক্স ভ্যাকসিনটাও প্রায় ওরকমই। আমরা যতটা দেখেছি এটা বেশিরভাগ মানুষের এটা শরীরে এটা সহনীয় পর্যায়ে আছে। তবে কিছু কিছু প্রত্যেকটা মানুষই তো ইন্ডিভিজুয়ালি আলাদা, তাদের ইমিউন সিস্টেম আলাদা। তো সেদিক থেকে বিচার করলে আমি বলবো যে এটা অনেকটাই সেফ ভ্যাকসিন, অন্যান্য ভ্যাকসিনের মতোই সেফ। কিছু মানুষের হয়তো বা রিয়াকশন হতে পারে, সেটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল বডি এবং তার বডি ফাংশন এবং তার ইমিউন স্ট্যাটাসের উপরে ডিপেন্ড করে। তো এরকম কোনো কেস হলে অবশ্যই আপনি রিপোর্ট করবেন। আমাদের ডিপার্টমেন্ট অফ হেলথে যদি রিপোর্ট করেন তাহলে খুব সুবিধা হবে। আমাদের ডাটাগুলি আমাদের সিডিসিতে যেখানে সব ডাটাগুলি জমা হয় ওখানে জমা থাকবে, এবং সেখান থেকে নিশ্চয়ই অদূর ভবিষ্যতে এটার উপরে আরো রিসার্চ করে, আরো সতর্কতা অবলম্বন করে আরো নতুন ধরনের সেফ ভ্যাকসিন তৈরি করার সুযোগ হবে। ওভারঅল বলা যায় যে অন্যান্য ভ্যাকসিনের মতোই এই ভ্যাকসিনটা, খুব বেশি ডিফারেন্ট না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। মাঙ্কি পক্সের একজন পেশেন্টের ক্ষেত্রে কমনলি কি কি সিমটম গুলো আমরা অবজার্ভ করছি এবং কতদিনের ভিতরে কোন ধরনের সিমটম গুলো দেখা যাচ্ছে, এবং একজন পেশেন্ট কোন মুহূর্তে তার বুঝতে পারা উচিত যে দেরি না করে তিনি যেন অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন? ধন্যবাদ। এটা খুব ইম্পর্টেন্ট। এটা ট্রিটমেন্টের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমন প্রিভেনশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমরা যখন দেখি এটা কিন্তু অনেকটা যেটা আমাদের যে চিকেন পক্স হয় না, যে প্রথম দিকে একটু সর্দি কাশি হচ্ছে, ফ্লুর মতো একটু সিমটম হয়, গায়ে ব্যথা হচ্ছে, জ্বর হচ্ছে, মাথা ব্যথা করছে, হ্যাঁ, প্রচন্ড গায়ে ব্যথা করছে, ভালো লাগছে না, ফেটিক যেটা বলা হয়, ম্যালেজ বা ফেটিক ওটা বলা হয়, সেটা হচ্ছে। এবং তারপর দেখা যায় যে র্যাশ বেরিয়ে আসছে প্রথম দিকে দেখা যায় মুখে, এবং প্রথমে কি হয় একটু লাল স্পটের মতো হয়, সেটা থেকে একটু তারপরে একটা গোটার মতো হয় যেটা পানি ভর্তি মনে হয়, এবং তারপরে ওটা আলটিমেটলি কি হয় যে ওটা ওর মধ্যে একটা সাদা যেটা পাস এর মতো জমা হয়, তারপরে ওটা ড্রাই হয়ে যায়, স্ক্যাব হয়ে যায়, এবং তারপরে এটা অটোমেটিক্যালি স্পন্টেনিয়াসলি এটা হিল হয়ে যায়। হ্যাঁ, তো প্রথমে দেখা যায় যে মুখে হচ্ছে, তারপরে হাতে, বিশেষ করে হাতের পাম যেটা হাতের তালু যেটা বলা হয়, এখানে এটাতে দেখা যায়, পায়ের যেটা নিচে সোল যেটা ওখানেও দেখা যায়, এবং এটা গোটা গোটা দেখা যায় যে শরীরের হাতের থেকে পায়ে এবং পুরা, তারপর আস্তে আস্তে সেটা স্প্রেড করে অন্যান্য শরীরের সব যে কোনো জায়গায় ওটা স্প্রেড করতে পারে। ইভেন প্রাইভেট এরিয়াতে, জেনিটালিয়াতেও এগুলি র্যাশগুলি দেখা যায়। এবং সে যখন র্যাশটা দেখা যায় তখন মানুষের যে শরীরটা, যেটা জ্বর হয়, উইকনেস লাগে, তাছাড়াও আরেকটা সিমটম হচ্ছে প্রচুর ইচিং হয়। যেমন চিকেন পক্সে, যেমন চিকেন পক্স হলে মানুষের শরীর প্রচন্ড চুলকায়, ইচিং হয়, এটাতেও অনেকটা ইচিং হয়। তো এটা সাধারণত দুই দুই 1 থেকে 2 সপ্তাহ, 2 সপ্তাহ, কোথাও কখনো কখনো 4 সপ্তাহ পর্যন্ত এটা থাকতে পারে, এবং আস্তে আস্তে র্যাশগুলি এটা ওই যে পর্যায়ক্রমে এটা শরীরের সাথে মিলে যায়, এবং তারপরে মানুষের আস্তে আস্তে এটা ভালো ফিল করতে শুরু করে। কিন্তু আহ কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা হচ্ছে যে সাধারণ একজন মানুষ যার ইমিউন সিস্টেমটা ইন্ট্যাক্ট আছে, তার ক্ষেত্রে এই এই সিকোয়েন্সে দেখা যায় মোটামুটি যেটা স্মল পক্সের মতোই এটা হয়ে যায়। কিন্তু যাদের শরীরে অন্যান্য অসুস্থতা রয়েছে, বিশেষ করে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, যারা এইচআইভি একটা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, যেটা আমাদের নিউ ইয়র্কে অনেকে আছেন, অন্যান্য স্টেটেও আছেন, আর তারপর যারা ট্রান্সপ্লান্ট পেশেন্ট এবং প্রেগনেন্ট মা, হ্যাঁ, তাদের ক্ষেত্রে, এবং ছোট বাচ্চা যারা, তাদের ক্ষেত্রে অনেকটা সময় সিরিয়াসনেসটা দেখা দিতে পারে। এবং সেক্ষেত্রে যে সিমটম গুলি হয়, অনেক সময় এটা ব্রেনে এনসেফালাইটিস হয়, তখন মানুষ কমাতে চলে যেতে পারে। অনেক সময় যে গায়ে যে র্যাশ গুলি হচ্ছে ওটা যত
ফেটে যেতে শুরু করে, তখন অনেক সময় ইনফেকশন হয়ে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে ওখান থেকে সেপসিস হয়ে সেপটিক শকে চলে যেতে পারেন এবং জীবন মানে মানুষ মারাও যেতে পারেন, যেটা ডক্টর হাফসা ম্যাম বলেছেন। আমাদের বেশ কয়েকজন রোগী মারা গিয়েছেন এবং আমরা দেখবো যে এটার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে হয়তো ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট অথবা প্রেগনেন্ট মাদার, এই গ্রুপের মধ্যে মর্টালিটি রেটটা একটু বেশি। তো সেজন্য খুব সতর্কতার সাথে যখন এই সিমটম গুলি দেখা দিবে, আমার অনুরোধ থাকবে আপনারা খুব তাড়াতাড়ি যতটা সম্ভব আপনার প্রাইমারি কেয়ার ডক্টরের সাথে যোগাযোগ করবেন এবং আপনি যথাসম্ভব টেস্টটা করে এটা শিওর হয়ে নেবেন যে এটা ওরকম কোনো মানে যে মাঙ্কি পক্স ইনফেকশনটা হয়েছে কিনা। সিমটম হলে তখনই চেক করলে তখনই ধরা পড়ে যাবে, খুব তাড়াতাড়ি এই টেস্টটা ধরা পড়ে যায়। ধন্যবাদ। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যদি কোনো ব্যক্তি তার শরীরে আনএক্সপেক্টেড র্যাশ বা গোটার মতো অবজার্ভ করেন এবং একই সাথে তার ইচিং বা চুলকানি থাকতেও পারে, নাও থাকতে পারে, তো এ ধরনের কোনো সিচুয়েশন এক্সপেরিয়েন্স করলে দেরি না করে সে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের শরণাপন্ন হবেন। আমরা আপনি বলছিলেন যে প্রেগন্যান্ট মাদারদের কথা, তো সেই বিষয়ে আরেকটু বিস্তারিত জানতে চাবো যে প্রেগন্যান্ট মাদারদের জন্য আসলে কি কি অ্যাডভাইস বা ইনফরমেশন গুলো জানা জরুরি এবং একই সাথে বাচ্চার ক্ষেত্রে কি এটা কোনো ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সফরমেশন হওয়ার চান্স থাকে কিনা বা ব্রেস্ট ফিডিং এর থ্রুতে এটা কি ট্রান্সফর্ম হয় কিনা? ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রেগনেন্ট মাদার, যেহেতু তাদেরকে আমরা হাই রিস্ক গ্রুপের মধ্যে ধরছি। তো প্রেগনেন্ট অবস্থায় হ্যাঁ, এক নাম্বার হচ্ছে যে মায়ের জন্য আমি যদি 2 ভাগে ভাগ করি, মা এবং বাচ্চা। তো মায়ের যদি মা যদি প্রেগনেন্ট অবস্থায় যদি তার মাঙ্কি পক্স হয়, তো এটা খুব সিভিয়ারিটিতে চলে যেতে পারে। এটা আমরা বলি যে সিভিয়ার ডিজিজ, যেটা ওখান থেকে অর্গান ডিসফাংশন, অন্যান্য এবং ব্রেনে যেটা আমরা বলি এনসেফালাইটিস, রেসপিরেটরি সিমটম গুলো বেশি হতে পারে। হ্যাঁ, সিরিয়াসনেসটা বেশি হতে পারে এবং মায়ের জীবন আম ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং যদি ঠিক সময় মতো ট্রিটমেন্ট না করলে, টেক কেয়ার না করলে হয়তো মারা যেতেও পারেন। আমরা দেখি প্রেগনেন্ট গ্রুপের মধ্যে মারা যেতে পারেন। এটা হচ্ছে মায়ের জন্যে। আর মা যদি ভ্যাকসিন থাকেন বা ভ্যাকসিনেটেড মা থাকেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে সিভিয়ারিটিটা আশা করা যায় যে সিভিয়ারিটিটা অনেক কম থাকবে এবং ট্রিটমেন্ট করলে, প্রপার ট্রিটমেন্ট করলে মা এবং বাচ্চা দুজনেই ভালো থাকবেন। এখন হচ্ছে মা যদি গর্ভাবস্থায় যখন প্রেগনেন্ট থাকেন সে অবস্থায় যদি তার মাঙ্কি পক্সটা হয়, দেখা গেছে যে মায়ের থেকে বাচ্চার যে ইউটেরাসের থাকা অবস্থায়, প্রেগনেন্ট থাকা অবস্থায় এখান থেকে বাচ্চাতে সংক্রমিত হতে পারে, প্লাসেন্টা দিয়ে এটা পাস করতে পারে। যদি সেটা প্লাসেন্টা দিয়ে যদি পাস নাও করে, কিন্তু যখন এটা ডেলিভারির সময় যদি এটা নরমাল ভ্যাজাইনাল ডেলিভারি হয়, সেক্ষেত্রেও কিন্তু মায়ের জেনিটালিয়া বা তার স্কিনের যে সব লিশন আছে সেখান থেকে বাচ্চা সংক্রমিত হতে পারে এবং বাচ্চাতে এটা ট্রান্সফার হতে পারে এবং বাচ্চাদের জন্য সেটা মানে এই মাঙ্কি পক্সটা অত্যন্ত সিভিয়ার আর সিরিয়াস ইলনেস হতে পারে। আরেকটা হচ্ছে মায়ের গর্ভাবস্থায় যদি মাঙ্কি পক্সটা হয়, তাদের আমরা দেখেছি যে বেশ কয়েকটা কেস, অনেকগুলি কেস রিপোর্ট করা হয়েছে 2022 সাল থেকে এ পর্যন্ত, যে অনেক প্রেগনেন্ট মাদার তাদের মিসক্যারেজ হয়েছে। আবার অনেকের ইন্ট্রাইউটেরাইন ডেথ, মানে বাচ্চা গর্ভাবস্থাতে মারা গেছে। আবার অনেক সময় দেখা গেছে যে প্রিটার্ম লেবার, মানে জন্মের সময়ের আগেই বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, তো এরকম আমরা অনেক কমপ্লিকেশনস আমরা দেখেছি প্রেগনেন্সিতে। তো প্রেগনেন্সিতে যে যেটা আমরা আলোচনা করছি তার পাশাপাশি যদি দেখি যে কোনো প্রেগনেন্ট মাদার, মানে এখনো প্রেগনেন্সি, আমরা প্রেগনেন্ট হন নাই কিন্তু খুব মানে প্ল্যান করছেন যে বাচ্চা নিবেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা ভ্যাকসিনটা নিয়ে নিবেন। কারণ ভ্যাকসিনটা অনেক ক্ষেত্রে এটা খুবই প্রোটেক্টিভ, এটা অ্যাটলিস্ট আপনার সিভিয়ারিটিটা এটা প্রোটেক্ট করবে। আরেকটা হচ্ছে যদি গর্ভাবস্থায় যদি ধরা পড়ে এবং তিনি যদি ভ্যাকসিনেটেড না থাকেন, আপনি যত দ্রুত সম্ভব আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রেগনেন্সিতে যে ট্রিটমেন্টগুলি আছে যত দ্রুত সম্ভব যদি ট্রিটমেন্টটা শুরু করেন, সেক্ষেত্রে মা এবং বাচ্চা দুজনেরই ক্ষেত্রেই এটা খুব মানে উপকারী হবে এবং আশা করা যায় মা এবং বাচ্চা দুজনকেই আমরা সেভ করতে পারবো। আর তারপর বাচ্চার জন্মের পরে তো ট্রিটমেন্ট রয়েছে, মায়েরও ট্রিটমেন্ট রয়েছে। আমরা ট্রিটমেন্ট যখন আলোচনা করব তখন আমরা ট্রিটমেন্টটা ওভারঅল সবার জন্য আলাদা আলাদা করে
আলোচনা করব। কিন্তু যেহেতু এটা একটা লাইভ ভাইরাস, তো সেই জন্য প্রেগনেন্সিতে হয়তো ভ্যাকসিনটা দেওয়াটা এটা এখনো বলা হচ্ছে যে কন্ট্রোভার্সিয়াল, যে প্রেগনেন্সিতে কি এই ভ্যাকসিনটা দেওয়া ঠিক হবে কি হবে না, কারণ এটা লাইভ ভাইরাস ভ্যাকসিন সেজন্য। কিন্তু অন্য ট্রিটমেন্ট রয়েছে, ট্যাবলেট রয়েছে, তারপরে ইমিউনোগ্লোবিন রয়েছে, এটা অন্য চিকিৎসা রয়েছে। তো যত দ্রুত সম্ভব আমরা যদি ট্রিটমেন্ট শুরু করতে পারি, সেক্ষেত্রে মা এবং বাচ্চা দুজনেই উপকৃত হবেন আশা করি। ধন্যবাদ। এবং একই সাথে আমি বলছিলাম যে ব্রেস্ট ফিডিং এর কথা, যদি মা ইনফেক্টেড হন সেক্ষেত্রে কি বাচ্চাকে ব্রেস্ট ফিড করাবেন কিনা। আমি দেখলাম যে এখন পর্যন্ত এটার উপরে রিসার্চ অনগোয়িং, এটা এখনো কনফার্ম না যে আসলে ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে কি ভাইরাসটি ট্রান্সফার হচ্ছে নাকি হচ্ছে না। তো সে অবস্থা থেকে আপনারা কি সাজেস্ট করছেন? আপনার কথা থেকেই, আপনি যেখানে শেষ করলেন আমি সেখান থেকেই শুরু করছি। যেহেতু আমাদের পুরো স্ট্যাটিস্টিক্সটা এখন আমাদের হাতে নাই, সেজন্য যেহেতু বাচ্চার জন্য প্রিকশনটা সবচেয়ে বড় জিনিস। ছোট বাচ্চা যা মাত্র জন্মগ্রহণ করেছে, তো সেক্ষেত্রে মা সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত মানে বাচ্চার যদি ব্রেস্ট ফিডিংটা বন্ধ রাখা যায়, আর যখন আমাদের কাছে পুরা ডাটাটা চলে আসবে প্রেগনেন্সি ব্রেস্ট ফিডিং এর যে সেফটিনেসটা, তখন তখন তো আমরা ভালোভাবে সুন্দর করে বলতে পারবো। তো আমার মনে হয় যে প্রিভেনশন ইজ বেটার দ্যান দ্য কিওর। সো সেক্ষেত্রে মা যদি যতদিন সুস্থ না হন ততদিন পর্যন্ত যদি বুকের দুধ খাওয়ানো থেকে বাচ্চাকে দূরে রাখেন তাহলে খুব ভালো হবে। আর এছাড়াও আমি আরেকটু অ্যাড করতে যাচ্ছি, মা যখন অসুস্থ থাকেন তখন কিন্তু বাচ্চাকে আমাদের অবশ্যই মায়ের কাছ থেকে দূরে রাখতেই হবে, কারণ না হলে মায়ের কাছ থেকে এটা বাচ্চার কাছে চলে যাবে। যদি বাচ্চা মানে সংক্রমিত নাও হয়ে থাকেন, ধরেন সি সেকশন করে বাচ্চাকে ভূমিষ্ঠ করা হলো, তখন হয়তো বাচ্চার শরীরে ভাইরাসটা নাই, কিন্তু মায়ের যতক্ষণ পর্যন্ত মা ইনফেকশন থাকছে, তার শরীরে যতক্ষণ র্যাশ থাকছে, তখন যদি বাচ্চাকে আপনি মানে ব্রেস্ট ফিডিং করার জন্য বাচ্চাকে ধরলে তো বাচ্চার ওখান থেকে সংক্রমিত হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে মা সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পর তারপরে যদি আপনি ব্রেস্ট ফিডিং শুরু করেন, তা সেটা বাচ্চার জন্য আরো ভালো হবে। এটা মানে বাচ্চার প্রিভেনশনের জন্য খুব ভালো হবে বলে আমি আশা করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পেলাম আমাদের আলোচনা থেকে যে মাঙ্কি পক্স যারা ইমিউনোসাপ্রেস বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণের থেকে কম, তাদের জন্য এটি বেশি ঝুঁকিপূর্ণ। এবং একই সাথে দেখা যাচ্ছে যে যারা হোমোসেক্সুয়াল, বিশেষভাবে পুরুষদের ভিতরে এটি আরো বেশি সংক্রমিত হচ্ছে। এবং প্রেগনেন্ট ওমেন, যেহেতু প্রেগনেন্সিতেও মানুষ কিছুটা ইমিউনোসাপ্রেস হয়ে যায়, তো প্রেগন্যান্ট ওমেনদের ক্ষেত্রেও এটা হচ্ছে। তো সে অবস্থা থেকে আসলে জানতে চাইবো যে আহ, আর কোন রিস্ক গ্রুপ কি আমরা দেখতে পাচ্ছি যাদের ক্ষেত্রে এটি হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে? ধন্যবাদ। হ্যাঁ, আমাদের কমিউনিটিতে মানে আরো একটা মানে আমাদের হাই রিস্ক গ্রুপ রয়েছেন, যাদের অর্গান ট্রান্সপ্লান্ট করা আছে। তো অর্গান ট্রান্সপ্লান্ট করা হলে অনেক ওষুধ তাদেরকে খেতে হয় বা ওষুধ নিতে হয়, যেটা ইমিউনোসাপ্রেসিভ মেডিকেশনস। বা এছাড়াও ট্রান্সপ্লান্ট ছাড়াও অনেক রোগী আছেন যারা বিভিন্ন কারণে ইমিউনোসাপ্রেসিভ মেডিকেশনস তাদের নিতে হয় বা খেতে হয়। তো তাদের ইমিউন সিস্টেমটা সাপ্রেস থাকে, এবং তাদের ক্ষেত্রে যদি মাঙ্কি পক্স হয়, এটা আমরা দেখেছি খুব দ্রুত এটা মানে মানে শরীরের সব জায়গায় ছড়িয়ে পড়ে, এবং এটা সিভিয়ারিটিটা আমরা এনাদেরকে বলতে পারি, এই গ্রুপ পপুলেশনকে আমরা বলতে পারি হাই রিস্ক গ্রুপ, কারণ এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং খুব সিভিয়ারিটিতে চলে যেতে পারে, কমপ্লিকেশনস ডেভেলপ করতে পারে, এবং পেশেন্ট মারাও যেতে পারেন। তো সেক্ষেত্রে যারা ট্রান্সপ্লান্ট এবং ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, এইচআইভি, যারা বিভিন্ন ধরনের ইমিউনো সাপ্রেসিভ মেডিকেশন খাচ্ছেন বা নিচ্ছেন, তাদের ক্ষেত্রে মানে আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে আপনারা যত দ্রুত সম্ভব আপনারা ভ্যাকসিনটা নিয়ে নেবেন। ভ্যাকসিনটা কিন্তু অনেকটাই আমাদেরকে অ্যাটলিস্ট সিভিয়ারিটি থেকে মানে প্রোটেক্ট করতে পারে, মাঙ্কি পক্সটাও প্রোটেক্ট করতে পারে। আর আরেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস আমি জাস্ট এখানে একটু হাইলাইট করতে চাচ্ছি, সেটা হচ্ছে যারা ট্রান্সপ্লান্ট পেশেন্ট, তারা কিন্তু অনেক অনেক ধরনের ওষুধ খেয়ে থাকেন, এবং আমাদের যে মাঙ্কি পক্সের যে ওষুধটা আমরা প্রেসক্রাইব করি, সেই ওষুধটার সঙ্গে কিন্তু অনেক ইমিউনোসাপ্রেসিভ মেডিকেশনের একটা ইন্টারাকশন হয়। তো সেই জন্য ওষুধটা সবাইকে দেওয়া যায় না।
সিলেক্টিভ কিছু পেশেন্ট যাদের যে ওষুধটার ইন্টারাকশন ওটা সম্পূর্ণ চেক করার পরে যদি দেখা যায় যে উনি নিতে পারবেন তখন খেতে পারেন, কিন্তু অনেক ইমিউনোসাপ্রেসিভ মেডিকেশনের সাথে এটা ইন্টারাকশন হয়। তো সেই জন্য এনাদের যে যারা ট্রান্সপ্লান্ট পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে বলবো ভ্যাকসিনটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি ভ্যাকসিন নেন তাহলে আপনার এই সিভিয়ারিটি প্লাস হয়তো মানে এটা প্রোটেকশনের জন্য অনেক ভালো হবে। তো এই গ্রুপ যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব TBN24 এর মাধ্যমে আপনারা প্লিজ আপনাদের প্রাইমারি কেয়ারের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের তার সঙ্গে পরামর্শ করে আপনি ডিপার্টমেন্ট অফ হেলথের সাথে যোগাযোগ করে ভ্যাকসিনটা যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন। কারণ ভ্যাকসিনটা শরীরে গেলে আমাদের কিন্তু ইমিডিয়েটলি আমরা তার এফেক্টটা পাই না, এটা এফেক্টটা পেতে প্রায় 2 সপ্তাহ মতো লেগে যায়। তো 2 সপ্তাহ এই সময়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা হাই রিস্ক গ্রুপ আছেন। তো আপনারা যত দ্রুত সম্ভব আপনারা ভ্যাকসিনটা নিয়ে নেবেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।